হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, এই পরিস্থিতিতে বাড়িতেই থাকতে হবে। তোমাদের কথা ভেবেই আমাদের এই অনলাইন ক্লাসগুলো চালু হয়েছে। হ্যাঁ, আসলে বাড়িতে থাকতে হবে এই কারণেই যে এটা একটা অদৃশ্য শক্তি যাদের সাথে আমাদের লড়াই চলছে। বাড়িতে থাকলেই এটা সমাধান সম্ভব। তো যাই হোক, আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সেমিটিভে যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। তো ওই চ্যাপ্টারে তো অনেকগুলো অঙ্ক রয়েছে, স্থানীয় সময়ের অঙ্ক, দ্রাঘিমার অঙ্ক, প্রতিপদ স্থানের অঙ্ক রয়েছে। তোমরা জানো নিশ্চয়ই, অনেকে হয়তো বাড়িতে করেছো। সে যাই হোক, আমি এগুলো তোমাদের দেখিয়ে দেবো, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। এবং এই ভিডিওতে যেগুলো পড়ার জিনিসপত্রগুলো রয়েছে, যেরকম অক্ষাংশ, দ্রাঘিমা, তারপরে হচ্ছে প্রতিপদ স্থান, আন্তর্জাতিক তারিখ রেখা, মূল মধ্যরেখা, এগুলো বেসিক, এগুলো ক্লাস 7-এ আমরা পড়ে এসেছি। এগুলো খুব একটা বেশি সময় লাগবে না বোঝার ক্ষেত্রে। অঙ্কগুলো এক্ষেত্রে একটু সময় নিতে পারে, মানে বুঝতে সময় লাগবে, কিন্তু অঙ্কগুলো একেবারেই সোজা। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি এই চ্যাপ্টারটা হয়তোবা এই ভিডিওটা দেখলে কমপ্লিট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে যে সমস্ত টপিকগুলোকে মনে হচ্ছে মানে হাইলাইট করা দরকার, একটু বোঝানো দরকার, সেগুলো একটু বলছি, তোমরা একটু পরপর দেখে যাও। ঠিক আছে, এই চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠাতে রয়েছে অক্ষাংশ। অক্ষাংশ কি, অক্ষাংশ এবং অক্ষরেখা কাকে বলা হয়, দুটোই। এখানে একটা ছবি রয়েছে, ছবিটাতে দেখানো হচ্ছে একটা পৃথিবীর একদম মাঝখান থেকে যেটা রয়েছে সেই রেখাটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। এখানে ব্ল্যাক কালি দিয়ে যেই রেখাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তার লাভ করছে সেগুলো সবগুলোই বিষুব রেখা। ওকে, এবং উত্তর থেকে দক্ষিণে যে নীল কালি দিয়ে যে রেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে দ্রাঘিমা রেখা। ওকে, তাহলে পরে অক্ষরেখাগুলোকে বলেছি আমি, যে এই যেগুলো হচ্ছে গিয়ে হরাইজন্টাল লাইন যেখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালি দিয়ে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে অক্ষরেখা বা বিষুব রেখা বলা হয়। আর ব্লু কালি দিয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি দ্রাঘিমা রেখা বা দেশান্তর রেখা। ওকে, এবার এই যে এই রেখাগুলো, এগুলো কিন্তু পুরোটাই কাল্পনিক। এই যে যত রেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই কাল্পনিক রেখা। এই পৃথিবীতে এই কাল্পনিক রেখাগুলো টানার কোনো মানে কি রিজন, মানে কারণটা কি, কেন আমি এই পৃথিবীতে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো টানছি? তার কারণটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এই এই অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখার যে জালিকাটা বা যেটা আমরা দেখতে পাচ্ছি কাল্পনিক রেখাগুলো টানাটা জরুরি। কারণ আমি পৃথিবীর কোনো একটা স্থানে রয়েছি, আমি দেখা গেল অস্ট্রেলিয়ার কোনো একটা জায়গাতে রয়েছি, অস্ট্রেলিয়াতে রয়েছি, এবং আমি হয়তো বা হারিয়ে গেছি, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এবার আমি কি করে, আমার বাড়ি রায়গঞ্জে, এবার আমাকে কি করে খুঁজে পাবে? তো আমি ওখানটাতে মোবাইলের মাধ্যমে দেখালাম যে আমি যে ল্যাটলং, মানে আমি কত ডিগ্রি, মানে কত ডিগ্রি অক্ষাংশ এবং কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থান করছি, সেটা যদি জানতে পারি তাহলে পরে আমাকে সহজেই সেখান থেকে সন্ধান করতে পারবে। তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখার বিস্তারের মাধ্যমে আমরা যে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, কোনো একটা স্পটকে খুব দ্রুত ডিটেক্ট করতে পারি যে ওটা একটা জায়গা এবং ওখানটায় অস্তিত্ব লাভ করছে কোনো একটা কিছু। তাহলে এটা গেল হচ্ছে কি অক্ষাংশ এবং দ্রাঘিমা বেসিক একটা পয়েন্ট। এবার অক্ষাংশ কি জিনিস? অক্ষাংশ, আবার মনে করছি এটা একটা পৃথিবীর একদম মাঝ বরাবর রয়েছে হচ্ছে কি নিরক্ষরেখা। নিরক্ষরেখা, এবার অক্ষাংশ আমি বোঝাচ্ছি। ভূপৃষ্ঠে কোন একটা স্থান, আমি এখানটা হয়তো দাঁড়িয়েছি। এবার এখান থেকে যদি একটা কাল্পনিক রেখা আমি পৃথিবীর কেন্দ্র অব্দি যদি টানি, তাহলে পরে যে কোণটা উৎপন্ন হবে, ধরলাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। এই 30 ডিগ্রি যে কৌণিক দূরত্বটা, মানে আমি এই যে নিরক্ষীয় তলের সঙ্গে ভূপৃষ্ঠে কোনো একটা, মানে ভূপৃষ্ঠে কোনো একটা স্থান থেকে আমি একটি কাল্পনিক রেখা টানলাম যেটা পৃথিবীর কেন্দ্র অব্দি পৌঁছালো, এবং নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণটা উৎপন্ন করলো সেটাকে বলা হচ্ছে কি অক্ষাংশ। ওকে, এবং এই অক্ষাংশের ভিত্তিতেই সম অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যখন একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তখন তাকে বলা হয় অক্ষরেখা। অক্ষাংশ তাহলে এই যে কৌণিক দূরত্বটা অক্ষাংশ, আর অক্ষরেখাটা হচ্ছে গিয়ে সেই যে রেখাটা টানলাম, মানে সম অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যুক্ত করলে যে একটা রেখার মাধ্যমে যদি যুক্ত করা হয় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে অক্ষরেখা। তাহলে এখানে যে রেখাটা টানা হবে সেটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি নর্থ, সেটা কিন্তু কৌণিক দূরত্ব ভূপৃষ্ঠের কেন্দ্রের সঙ্গে নিরক্ষীয় তলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা অক্ষাংশ, এটা অক্ষরেখা। ঠিক আছে, এখানে আমি আর একটা দেখাই, এখানে একটা কোণ তৈরি হলো যেটা দেখো 60 ডিগ্রি, তাহলে যে রেখাটা তৈরি হবে সেটা হবে 60 ডিগ্রি নর্থ। কেন নর্থ? কেন? কারণ নিরক্ষরেখার উপরের অংশটাকে, উপরের গোলার্ধটাকে উত্তর অক্ষাংশ, উত্তর গোলার্ধ বলা হয়, এবং নিচের অংশটাকে বলা হয় হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তাহলে এবং মাঝখান দিয়ে যদি আমি আর দেখাই 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এবং এখানটার অংশটাকে 90 ডিগ্রি বলা হয়। ওকে, এবার একটা প্রশ্ন হয় যে সমগ্র পৃথিবীতে কতগুলি অক্ষরেখা টানা সম্ভব, কতগুলি অক্ষরেখা সমগ্র পৃথিবীতে টানা যেতে পারে? আচ্ছা, এবার বলছি, জিরোর পর থেকে প্রথমে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তারপর আরো একটা যদি দাগ দিই এরকম করে 2 ডিগ্রি, এরকম করতে 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 আলটিমেটলি এখানে 90 তো আছে।
1 থেকে শুরু করে এখানে 90, নিচেও সেম, নিচেও ওই একই প্রসেস, 1 থেকে শুরু করে একদম নিচের দিকে 90 হবে। এটা হচ্ছে কি সাউথ, তাই না? তাহলে 90 + 90 180 হয়, এবং নিরক্ষরেখাটাকে ধরলে হয় হচ্ছে গিয়ে 181, মানে হচ্ছে কি 90 উপরের দিকে উত্তর গোলার্ধ 90, নিচে দক্ষিণ গোলার্ধ 90, 180, এবং নিরক্ষরেখার জিরো যেটা রয়েছে ওটাকে ধরলে হয় 181। এবার বক্তব্য হচ্ছে গিয়ে আমি কিন্তু এই 181টাকে বলবো না, আমি বলবো সমগ্র পৃথিবীতে টানা সংখ্যা হচ্ছে কি 179টি। ওকে, কেন 179টি? কারণ এই যে কোণগুলো তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে আমি বৃত্তটাতে মানে একটা বৃত্ত টানতে পারছি, পূর্ণবৃত্ত। 90 ডিগ্রি ওখানে যেটা মিলিত হচ্ছে ওটাতে একটা বিন্দু হচ্ছে, সেখানে আমি বৃত্ত টানতে পারছি না, তাই না? 89 ডিগ্রি যখন হবে, 89 ডিগ্রি যখন হচ্ছে 89, তখন আমি কিন্তু একটা টানতে পারছি বৃত্ত, কিন্তু 90 ডিগ্রি যেখানে হচ্ছে সেখানে আমি বৃত্ত কীভাবে টানতে পারবো? তাহলে 90 ডিগ্রি যেটা রয়েছে না, সেটাকে আমরা বিন্দু ধরি, বিন্দু, ওটাকে বৃত্ত ধরা যাবে না। বিভিন্ন বইতে এই বিষয়ে কথা লেগে আছে, এটা একটা কন্ট্রোভার্সি যে কত হয়, কোনো কোনো বইতে 181 আছে, কোনো কোনো বইতে 179 আছে। আমার মতামত জানতে চাইলে আমি অবশ্যই বলবো যে এটা 179 হবে, ঠিক আছে? 179 কেন? 1 থেকে শুরু করে 89, নিচেও দক্ষিণ গোলার্ধে 89, 178 ও 1 যোগ করলে পরে হবে 179। তাহলে 179টি অক্ষরেখা টানা সম্ভব সমগ্র পৃথিবীতে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে কি পুরো টপিকটা অক্ষাংশ এবং অক্ষরেখা। ঠিক আছে, এটা তাহলে নিশ্চয়ই যেটা চাইলে আমাদের সমগ্র পৃথিবীকে কতগুলো তাপমণ্ডলে ভাগ করা হয়। টেক্সট বইতে তোমরা পাবে এই টপিকটা, কতগুলো তাপমণ্ডলে ভাগ করা হয়। একদম মাঝ বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। তার উপরে যে রেখাগুলোকে খুব বেশি হাইলাইট করা হয়েছে তার মধ্যে হচ্ছে ফার্স্টে উত্তর গোলার্ধে রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে কর্কট ক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি উত্তর। দক্ষিণ গোলার্ধে হচ্ছে গিয়ে 23.5 ডিগ্রি দক্ষিণ, যেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি উত্তর। আর নিচের ক্ষেত্রে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে 66.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে? এবার আমাদের সমগ্র পৃথিবীতে 3টি তাপমণ্ডল দেখতে পাওয়া যায়, সেগুলো কি কি? একটা হচ্ছে উষ্ণমণ্ডল, সেকেন্ড হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং থার্ড হচ্ছে কি হিমমণ্ডল। এবার উষ্ণমণ্ডলটা কোথায় রয়েছে? এই যে শুরু করে 23.5 ডিগ্রি উত্তর থেকে শুরু করে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় হচ্ছে কি উষ্ণমণ্ডল। তার কারণটা কি? কারণ এখানে বেশিরভাগ সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। কখন? যেরকম আমরা জানি কি রবিবার টপিকগুলো আমরা পড়েছি আগে, যে আমাদের সূর্যটা নিরক্ষরেখা থেকে 21 জুন তারিখে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তারপর হচ্ছে কি 21শে মার্চ 23 সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 22শে ডিসেম্বর তারিখে হচ্ছে গিয়ে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। মানে আমাদের এই যে দেখা যাচ্ছে না, নিরক্ষরেখা উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা, দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপরে সূর্যরশ্মিটা চলাচলের পথ। তাই জন্য এখানে সূর্যরশ্মি মোটামুটি বলতে গেলে সারা বছর লম্ব হবে, কখনো মোট কথা এই জায়গাটা সবসময় জন্য একটু উত্তপ্ত অবস্থাতেই থাকছে। তাই জন্য এই 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশটাকে বলা হয় হচ্ছে কি উষ্ণমণ্ডল। এই 37 ডিগ্রি দক্ষিণ থেকে 37 ডিগ্রি উত্তর থেকে 36 ডিগ্রি উত্তর, এবং নিচের দিকেও 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 36 ডিগ্রি দক্ষিণ, এই অংশটা যেটা আমি ডটেড লাইন দিয়ে দেখালাম, সেই অংশটাকে বলা হচ্ছে কি নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মানে তো বুঝতে পারছি প্রচন্ড গরম নয় এবং প্রচন্ড ঠান্ডাও যে নয়, সেটা মানে এক মাঝামাঝি সিচুয়েশন। এবং তাহলে ওপরের দিকে 66 ডিগ্রি থেকে 66 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি, মানে একেবারে মেরুর দিকের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অন্যজন দিলে হলো না, উপরের যে অংশটা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে যে জায়গাটা, এখানে এতটুকু, মানে এখান থেকে শুরু করে এতটুকু অংশ, এখান থেকে শুরু করে এতটুকু অংশ, এটাকে বলা হচ্ছে হিমমণ্ডল। তাহলে 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণে এই অংশটা হচ্ছে উষ্ণমণ্ডল। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, এটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ মণ্ডল। এবং উপরে যে অংশটা রয়েছে 46 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি এবং 46 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এই যে দুটো জায়গাতে হিমমণ্ডল। কেন হিমমণ্ডল? কারণ এই যে দুটো অংশটাতে সূর্যরশ্মি বেশিরভাগ সময়তেই তীর্যক হয়ে কিরণ দেয়, বছরের বেশিরভাগ টাইম 6 মাস অন্ধকার থাকছে, কোথাও 6 মাস দিন থাকছে। এগুলো এবং সূর্য সব থেকে বেশি তীর্যক হয়ে কিরণ দিচ্ছে এই দুটো মেরুর দিকে, তার জন্য এখানটাতে হিমমণ্ডল বলা হয়েছে। এখানে সারা বছর ধরে বরফ দেখতে পাওয়া যায়। যেরকম এক্সাম্পল গ্রিনল্যান্ড, দক্ষিণ গোলার্ধের দিকে যদি চলে যায় তাহলে বলে আন্টার্কটিকা মহাদেশ। ওকে, এটা হচ্ছে কি তাপমণ্ডলের টপিক, তোমাদের টেক্সট বইতে পেয়ে যাচ্ছে। অক্ষরগুলো টানা হচ্ছে, এই অক্ষরেখাগুলোর যে প্রত্যেকটা, এইটা হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এই যে 2 ডিগ্রি, এরকম করতে করতে তো আমি বলেছি যে উপরে হচ্ছে কি 89 আর 90 ডিগ্রি পর্যন্ত। এই যে প্রত্যেকটা ডিগ্রি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মাঝের যে গ্যাপটা, দূরত্বটা হচ্ছে গিয়ে 111 কিমি, ঠিক আছে? 111 কিলোমিটার হচ্ছে কি দূরত্ব প্রত্যেকটা
অক্ষরেখার মাঝখানে, মানে প্রত্যেক 1 ডিগ্রি অক্ষরেখার মাঝখানে দূরত্ব। তার এবারে এখানে 0 ডিগ্রি থেকে যদি 2 ডিগ্রিতে যায় তাহলে তার দূরত্ব কত হবে? 222 কিলোমিটার হবে, ঠিক আছে? এইভাবে দূরত্বটা করা হয়। এবং দ্রাঘিমারেখার ক্ষেত্রে একটা জিনিস বলছি, দ্রাঘিমারেখাগুলো তো উপর থেকে নিচের দিকে টানা হয়, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণের দিকে। এই যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমাতে না সময় পার্থক্য হয়, টাইমের একটা পার্থক্য হয়ে থাকে। সেটা কেমন টাইপের? আমাদের সমগ্র পৃথিবীটার আকৃতিটা মানে কত ডিগ্রি কোণ, মানে সমগ্র পৃথিবীটা কত, যদি আমি দেখাই, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এবং 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, মানে আমাদের সমগ্র পৃথিবীটার কৌণিক যে অবস্থা বা কৌণিক দূরত্ব সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে কৌণিক মান হচ্ছে কি 360 ডিগ্রি, ঠিক আছে? এই 360 ডিগ্রি পৃথিবীটার একবার ঘুরতে কতক্ষণ সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে, আমরা জানি এটা। তাহলে একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা একটা জিনিস বলতেই পারি যে 336 মানে 360 ডিগ্রি ঘুরতে সময় লাগে হচ্ছে কি 24 ঘন্টা। 24 ঘন্টার মানে হচ্ছে কি 1440 মিনিট, ওকে? 1440 মিনিট। তাহলে 1 ডিগ্রি যদি ঘুরতে যায় কত সময় লাগতে পারে? 1440 আর নিচে হচ্ছে কি 360 ডিগ্রি, তাহলে হবে হচ্ছে কি 4 মিনিট হবে। মানে প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 4 মিনিটের সময়ের পার্থক্য হয়। এই যে দ্রাঘিমাটা ধরলাম আমি, এটা মূল মধ্যরেখা হিসেবে ধরছি, হ্যাঁ? মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান, যেটা লন্ডনের গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে বিস্তার লাভ করেছে, ঠিক আছে? এই মূল মধ্যরেখা থেকে যদি আমি এই সাইডে যদি যাই, এটা পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ, ঠিক আছে? এখান থেকে পরে যে দ্রাঘিমাটার দিকে যদি যাই তাহলে সময় পার্থক্য হবে হচ্ছে কি 4 মিনিট, ওকে? 4 মিনিট সময় পার্থক্য। আচ্ছা, এটাকে যদি আমি অন্যভাবে ঘুরিয়ে দিই, 24 ঘন্টায় ঘরে হচ্ছে কি 360 ডিগ্রি, ওকে? তাহলে 1 ঘন্টায় ঘুরবে কত? 360 নিচে যদি 24 হয় তারপরে মানে এটা হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কি 1 ঘন্টায় হচ্ছে গিয়ে 15 ডিগ্রি হচ্ছে অতিক্রম করবে আর কি, ঠিক আছে? 1 ঘন্টায় 15 ডিগ্রি অতিক্রম, পৃথিবীর ঘূর্ণনের বেগের উপর ডিপেন্ড করে এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে একটা লাইন রয়েছে না যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য 4 মিনিট, এটার উপর ডিপেন্ড করে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক আছে। আমি অঙ্কগুলোতে পার্টগুলোতে আসছি, আগে একটু বেসিক একটা কিছু বলে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আমাদের স্থানীয় সময় বলে একটা টপিক রয়েছে, স্থানীয় সময়, প্রমাণ সময়, সময়াঞ্চল, হ্যাঁ? এগুলো কিছু টপিক রয়েছে। এগুলো কি একটু বলছি। মানে প্রত্যেকটা দেশের মাঝখান দিয়ে অনেকগুলো দ্রাঘিমা রেখা যেতে পারে, এবং প্রত্যেকটা দ্রাঘিমার উপর যখন সূর্যরশ্মি সর্বোচ্চ মানে একদম মাথার উপরে, আমি একটা দ্রাঘিমা দাঁড়িয়েছি এবং আমার মাথার উপরে যখন সূর্যরশ্মিটা লম্বাভাবে কিরণ দেবে, সেই সময়টা মানে সেই সময়টা মানে দুপুর 12টার সময়কে ধরেই মানে দুপুর 12টার সময়টাকেই সেই স্থানীয় সময় বলা হয়। মানে কোনো একটা দ্রাঘিমার উপর সূর্যের সর্বোচ্চ উন্নতিকরণের সময়টাকেই বলা হয় স্থানীয় সময়। মানে আমাদের ভারতবর্ষের মাঝখান দিকে যতগুলোই দ্রাঘিমা রেখা মানে প্রসারিত হোক বা প্রসার লাভ করুক, প্রত্যেকটি দ্রাঘিমা রেখায় কিন্তু সূর্যের সর্বোচ্চ উন্নতিকরণের একটা সময় থাকছে। তাহলে আমাদের দেশের প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপরই স্থানীয় সময় কিন্তু পার্থক্য আছে, মানে প্রত্যেকটা দ্রাঘিমায় কিন্তু স্থানীয় সময় আলাদা 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 আলাদা, ঠিক আছে? তাহলে স্থানীয় সময় অনেকগুলো হতে পারে, কিন্তু প্রমাণ সময় জিনিসটা কি দেখাচ্ছে একটা জিনিস। এটা একটা ভারতের একটা মানচিত্রের একটা বোঝানোর চেষ্টা করলাম। আমাদের ভারতের একেবারে আমি দেখাচ্ছি যে ভারতের মাঝখান দিয়ে অনেকগুলো তো দ্রাঘিমা রেখা বিস্তার করছে, ঠিক আছে? আচ্ছা, দেখাচ্ছি এখানে তো অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা দ্রাঘিমা রেখা। আমরা কি বলেছি? প্রত্যেকটি দ্রাঘিমা রেখার পার্থক্যে, একটা দ্রাঘিমা রেখার পার্থক্যে 4 মিনিট সময় পার্থক্য হয়, ঠিক আছে? প্রত্যেকটি দ্রাঘিমা রেখার পার্থক্যে সময় পার্থক্য 4 মিনিট হয়। এবার আমাদের প্রায় ভারতের মাঝ বরাবর আমরা ধরে আছি যে এলাহাবাদের সময়কেই, এলাহাবাদের যে দ্রাঘিমা রেখাটা আছে সেই সময়টাকে বলা হচ্ছে কি প্রমাণ সময়। আমাদের দেশে যদি অনেকগুলো দ্রাঘিমা রেখা থাকে তাহলে প্রত্যেকটা দ্রাঘিমার সময় আলাদা আলাদা হবে। এখানে লম্ব সূর্যরশ্মি যখন পড়বে তখন টাইম আলাদা, এখানে টাইম আলাদা।
এবার আমি যদি এতগুলো টাইম নিয়ে তো আমি একটা প্রশাসনিক কাজ করতে পারি না, মানে আমাদের দেশের সমস্ত যে প্রশাসনিক কাজগুলো একটা বেস্ট টাইম ধরে করতে হবে, আমি তো সবগুলো টাইম ধরে ধরে তো এটা করতে পারবো না। তার জন্য দেশের একেবারে মাঝ বরাবর মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা রয়েছে সেটার সময়টা ধরে, মানে সেটার স্থানীয় সময়টাকে ধরে হচ্ছে গিয়ে সমস্ত দেশের প্রশাসনিক কাজকর্ম চালানো হয়। এবং সেই যে মাঝখান বরাবর মানে মাঝখান দিয়ে বিস্তৃত যে দ্রাঘিমার সময়টা সেটাকে বলা হবে প্রমাণ সময়। তাহলে স্থানীয় সময় প্রমাণ সময় কি জিনিস, মানে স্থানীয় সময় হচ্ছে দেশের মাঝখান দিয়ে যতগুলো দ্রাঘিমা রেখা প্রত্যেকটা দুপুর 12টার স্থানীয় মানে দুপুর 12টার সময়কে ধরেই তাদের স্থানীয় সময় বলা হয়। কিন্তু একেবারে দেশের যে মাঝ বরাবর যে সময়টা, যেটা যে দ্রাঘিমাটা যার উপর ভিত্তি করে দেশের সমস্ত প্রশাসনিক কাজকর্ম চলে সেটাকে বলা হচ্ছে কি প্রমাণ সময়। এই জন্য আমাদের ভারতবর্ষের 82°30' পূর্ব যেটা এরা শহরের উপর দিকে আছে সেটাকেই বলা হয় হচ্ছে কি প্রমাণ সময়, একেবারে মাঝ বরাবর। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, ভারতের ক্ষেত্রে ল্যাটলন্ডে যেটা আছে না, এখানে 68°7', এটা হচ্ছে 97°25', মানে এটা হচ্ছে ভারতের এক্সটেনশন আর কি, দ্রাঘিমাগত এক্সটেনশন। আমাদের কিন্তু ভারতবর্ষের অরুণাচল প্রদেশ যে আছে না, অরুণাচল প্রদেশে কিন্তু সূর্যরশ্মি সবার ফার্স্টে আসে। কেন? কারণ একেবারে পূর্ব দিকের রাজ্য ওটা। আর আমরা কি জানি, যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, তাই পূর্বের দেশগুলোতে বা পূর্বের যে স্পটগুলো যে রাজ্যগুলোতে সেগুলোতে কিন্তু সবার ফার্স্টে সূর্য উঠবে এবং সবার ফার্স্টে সূর্য ডুববে। ঠিক তেমনি আমাদের অরুণাচল প্রদেশে সূর্য ফার্স্টে উদিত হয় এবং গুজরাটে কিন্তু সবার লাস্টে উদিত হয়। ওকে, এখন বলা হয় যে গুজরাট এবং অরুণাচল প্রদেশের রাজ্য দুটোর মধ্যে সময় পার্থক্য কত, তাহলে পরে আমরা বলতে পারি যে কত, আমি একটু ক্যালকুলেশন রেখেছি কত, 68 আর 29-এর মধ্যে আমি যদি পার্থক্য করি তাহলে মোটামুটি 29 ডিগ্রি মতো হচ্ছে, প্রায় 29 ডিগ্রি মতো হচ্ছে। আমি কি বলেছিলাম 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 মিনিট, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে কি 4 মিনিট, তাহলে 29, আমি এটাকে 30 ধরে নিচ্ছি, অ্যাপ্রক্সিমেট ব্যাপারটা বোঝানোর দিয়ে কথা। 4 × 30 কত হবে 120 মিনিট, 120 মিনিট মানে কত হচ্ছে গিয়ে 2 ঘন্টা হচ্ছে। অ্যাকচুয়ালিটা হচ্ছে কি 1 ঘন্টা 45 মিনিটের এরকম 45-47 এর মধ্যে থাকছে। মানে এর দ্বারা বোঝা গেল যে ভারতবর্ষে কিন্তু অরুণাচল প্রদেশ এবং গুজরাটের সময় পার্থক্য কিন্তু অনেকটাই, 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যেই এটা থাকছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যান্টিপডটা কি ওটা আমি বলিনি, ওটা একটু বলে দিচ্ছি। অ্যান্টিপড জিনিসটা কি? অ্যান্টিপড হচ্ছে গিয়ে প্রতিপদ স্থান। প্রতিপদ স্থানটার ইংলিশ হচ্ছে কি অ্যান্টিপড। মানে পৃথিবীর যদি এটা সেন্ট্রাল হয়, মানে এটা পৃথিবীর কেন্দ্র, আমি পৃথিবীর এই স্থানটাতে দাঁড়িয়ে রয়েছি, পৃথিবীর এই স্থানটা থেকে যদি আমি এটা কাল্পনিক রেখাটা নিই যেটা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে অপর দিকে যেইখানটাতে স্পর্শ করবে, এটা যদি এ স্থান হয় এবং এটা যদি বি স্থান হয়, এই এ স্থানের প্রতিপদ স্থানটি হলো বি, ঠিক আছে। এ স্থানের প্রতিপদ স্থানটি হলো বি, মানে এই স্থান থেকে কোনো একটা যদি কাল্পনিক রেখা টানা হয় যেটা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে অপর গোলার্ধে যেই স্থানটাকে স্পর্শ করবে ভূপৃষ্ঠে, সেই জায়গাটাকে বলা হবে প্রতিপদ স্থান। এর প্রতিপদ স্থান হচ্ছে কি বি। ওকে, আরেকটা টপিক ছিল যে মহাবৃত্ত কি জিনিস। এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র থেকে আমি একটা বৃত্তে গেছি, এবার যদি এই পৃথিবীর উপরে আমাকে একটা নিরক্ষরেখা আঁকাতে বলে বা নিরক্ষরেখাটাকে যদি আঁকাতে বলে, তাহলে আমি কি সর্বোচ্চ যে বৃত্তটা সেটাই তো নিরক্ষরেখা, সর্বোচ্চ বৃত্তটা যেটা আঁকবো সেটাই হচ্ছে কি নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা আঁকতে গেলে আমাকে যেই ব্যাসটাকে ইউজ করতে, ব্যাসার্ধটাকে যেটা ইউজ করতে হচ্ছে, পৃথিবী আঁকার ক্ষেত্রে আমাকে সেম শেপটাকেই কিন্তু করতে হচ্ছে। মানে আমি যদি এই সাইড দিয়ে একটা নিরক্ষরেখা আঁকাতে যাই, আমাকে কিন্তু এই সর্বোচ্চ দূরত্বটাকে অতিক্রম করতে হচ্ছে। মানে আমি পৃথিবীটাকে যেই ব্যাসটা ধরে করেছি, যেই ব্যাসার্ধ ধরে করেছি, সেটা হচ্ছে গিয়ে নিরক্ষরেখা আঁকার ক্ষেত্রেও কিন্তু আমাকে এই একই দূরত্বটা, একই ব্যাসার্ধটাকে কিন্তু আমাকে নিতে হবে। তাই জন্যই নিরক্ষরেখাকে বলা হয় হচ্ছে গিয়ে মহাবৃত্ত, মানে সব থেকে বড় বৃত্ত। পৃথিবী আঁকার জন্য যে সর্বোচ্চ বৃত্তটা সেটাই হচ্ছে গিয়ে নিরক্ষরেখা। দু একটা কথা বলছি, একটু শোনো, তাহলে অঙ্কটা মানে বুঝতে সুবিধা হবে এবং পরে তোমরা অঙ্কগুলো নিজেরাই করতে পারবে, খুবই সহজগুলো, প্রসেসগুলো খুবই সহজ রয়েছে। আচ্ছা, পৃথিবী তো বলেইছি বারবার করে, অনেকবার দেখানো হলো। পৃথিবী উপর থেকে নিচের দিকে যেই রেখাটা আছে পৃথিবীর মাঝ বরাবর, সেটাকে বলা হচ্ছে গিয়ে মূল মধ্যরেখা, এবং হচ্ছে গিয়ে যেটা পূর্ব থেকে পশ্চিম রয়েছে সেটা হচ্ছে গিয়ে নিরক্ষরেখা। এবার মূল মধ্যরেখা থেকে এই সাইডে যে জায়গাগুলো রয়েছে সেটা পূর্ব গোলার্ধ, এই সাইডে যেটা রয়েছে সেটা পশ্চিম গোলার্ধ, তাই তো। এবার বক্তব্য হচ্ছে আমাদের অঙ্ক 3 ধরনের অঙ্ক হয়। স্থানীয় সময়ের অঙ্ক হয়, দ্রাঘিমার অঙ্ক রয়েছে, প্রতিপদ স্থানের অঙ্ক রয়েছে। আজকে যে অঙ্কগুলোকে আমরা বোঝাবো, 2টো অঙ্কই বোঝানো হবে আজকে। তোমরা দেখো, আমরা স্থানীয় সময়ের অঙ্ক দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। স্থানীয় সময়ের অঙ্ক। স্থানীয় সময়ের অঙ্কে কী থাকবে, যে দুটো স্থানের হচ্ছে গিয়ে দ্রাঘিমা দেওয়া থাকবে
এবং দুটো স্থানের মধ্যে যে কোনো একটি স্থানের সময় দেওয়া থাকছে এবং অপর একটি স্থানের সময় বের করতে হবে। এবার আমি একটু বলছি শোনো। প্রথম যে স্টেপটা অঙ্কেতে বললাম কি যে দুটো স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে। হ্যাঁ, আমাদের প্রথম অঙ্ক করার ক্ষেত্রেই প্রথমে এই দুটো দ্রাঘিমার পার্থক্যটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে হয় যোগ করে করতে হয়, নইলে বিয়োগ করে করতে হয়। এবার আমরা কখন যোগ করবো এবং কখন বিয়োগ করবো? যখন কোনো অঙ্ক পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ দুটো গোলার্ধেরই অঙ্ক থাকবে। দেখা গেলো কোনো একটা অঙ্কে রয়েছে, কোনো একটা অঙ্কে বলে দিয়েছে যে কলকাতার দ্রাঘিমা দেওয়া রয়েছে 88°30' পূর্ব দেওয়া রয়েছে, আর ওই অঙ্কেই দেওয়া রয়েছে যে নিউ ইয়র্কের দ্রাঘিমা 74° পশ্চিম। এই দুটো গোলার্ধের যখন অঙ্ক হয়ে গেল, মাঝখানে যখন গ্রিনিচের 0° পড়ে গেছে এবং পূর্ব এবং পশ্চিম গোলার্ধ হয়েছে, সেক্ষেত্রে প্রথম যে স্টেপটা হয় দ্রাঘিমার যে নির্ণয়ের যে পার্থক্য নির্ণয়ের যে প্রথম যে স্টেপটা, সেক্ষেত্রে কিন্তু যোগ হবে। যখনই দুটো গোলার্ধ আলাদা, সেখানে প্রথম যে স্টেপটা সেটা কিন্তু যোগ হবে। এবং যখন কোনো একটা অঙ্ক শুধুমাত্র আমার একটা গোলার্ধকে নিয়ে গল্প রয়েছে, মানে এই যে গ্রিনিচটাকে আমাকে ক্রস করেনি, পূর্ব গোলার্ধই দুটো অঙ্ক রয়েছে। হ্যাঁ, এই যে দেওয়া রয়েছে 88°30' পূর্ব, আবার একটা দেওয়া রয়েছে যে 82°30' পূর্ব, মানে এলাহাবাদের। দুটো অঙ্কতে যে দুটো স্থানের জায়গার যে দ্রাঘিমা দিয়েছে, সেটা দুটোই যদি পূর্ব গোলার্ধ থাকে, মানে একই গোলার্ধে যদি থাকে, সেক্ষেত্রে প্রথম যে স্টেপটা দুটো স্থানের দ্রাঘিমা পার্থক্য বের করার ক্ষেত্রে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে প্রথম স্টেপটা। তাহলে কি বললাম, দুটো আলাদা গোলার্ধ যদি হয় তাহলে প্রথম স্টেপটাতে যোগ হয়, মানে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ থাকলে যোগ করতে হবে, এবং যদি দুটোই একই গোলার্ধে অবস্থান করে সেক্ষেত্রে প্রথম স্টেপটাতে বিয়োগ করতে হবে। এটা একেবারে বেসিক। হ্যাঁ, এই আমরা একটা অঙ্ক শুরু করতে করতে ব্যাপারটা বুঝছি। এই যে দেখো, এই অঙ্কতে আমরা চলে এসেছি। অঙ্কতে কিছু কয়েকটা সূত্র, যেটা আমি মুখে বললাম যে পূর্ব বা পশ্চিম গোলার্ধ যখন দুটো একটি অঙ্কে থাকবে, দ্রাঘিমা পার্থক্যটি যোগ হবে, এবং শুধুমাত্র পূর্ব গোলার্ধ বা শুধুমাত্র পশ্চিম গোলার্ধের অঙ্ক হলে দ্রাঘিমা পার্থক্যটা প্রথম যে স্টেপটা সেটা বিয়োগ হবে, এবং গ্রিনিচ থেকে যদি কোনো একটা অঙ্ক থাকে পূর্ব গোলার্ধ বা পশ্চিম গোলার্ধ, সেক্ষেত্রেও প্রথম যে দ্রাঘিমা পার্থক্যটা বিয়োগ হয়। এখানে তিনটে সূত্রের মধ্যে দেওয়া রয়েছে, এবং স্থানীয় সময় যত অঙ্ক আছে এই তিনটে সূত্রের উপর ডিপেন্ড করেই হয়ে যাবে। এটা শুধু তোমাদের হেল্প হওয়ার জন্যই এই তিনটা সূত্র লিখে দেওয়া আছে। আমি একটা অঙ্কে চলে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, এই যে লেখা রয়েছে আটলান্টায় অনুষ্ঠিত, ব্র্যাকেটে দেওয়া আছে তার দ্রাঘিমা, অলিম্পিক সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ কলকাতায়, ব্র্যাকেটে এটারও দ্রাঘিমা দেওয়া রয়েছে, দূরদর্শনে কখন দেখানো হয়েছিল। মানে এখানে আমি যেরকম বলেছিলাম ভিডিওটাতে স্টার্টিং এ বললাম যে দুটো স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে। এই যে আটলান্টার দ্রাঘিমা দেওয়া রয়েছে, কলকাতার দ্রাঘিমা দেওয়া রয়েছে, এবং সময় যে কোনো একটি স্থানের দেওয়া থাকবে এবং অপরটা বের করতে হবে। এখানে আটলান্টায় অনুষ্ঠিত দ্রাঘিমা দেওয়া রয়েছে এবং অলিম্পিকের সময়টা কিন্তু দেওয়া, মানে আটলান্টার দ্রাঘিমাও রয়েছে, সময় রয়েছে। ক্লিয়ার? কলকাতার শুধুমাত্র দ্রাঘিমা রয়েছে, সময়টা বের করতে হবে। ঠিক আছে, আমি নিচের দিকে স্টেপে চলে যাই। ফার্স্টে স্টার্টিং এই যেরকম একটা স্ট্রাকচার হয়, আমি দেখালাম যে মাঝখানে গ্রিনসটাকে যখন আমি ক্রস করবো তখনই সেক্ষেত্রে আমার পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধটা হবে। ফার্স্টে এরকম একটা ছক করে নেবো নিজের সুবিধার জন্য। নিজের সুবিধার জন্য এই ছকটা করতে হবে, এমন নয় যে বাধ্যতামূলক, করলে পারে নিজের সুবিধা। যে পূর্ব গোলার্ধ রয়েছে, এই যে পূর্ব গোলার্ধ কলকাতার দ্রাঘিমা অঙ্কেই দেওয়া রয়েছে, আটলান্টার দ্রাঘিমা এটাও অঙ্কে দেওয়া রয়েছে। আটলান্টার সময় দেওয়া রয়েছে, কিন্তু কলকাতারটা বের করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। ফার্স্ট স্টেপ কি বলেছি, যখন গোলার্ধ দুটো থাকছে সেক্ষেত্রে প্রথম স্টেপটা যোগ করতে হয়। এখানে লেখা রয়েছে আটলান্টা এবং কলকাতার দ্রাঘিমা পার্থক্য, দুটো দ্রাঘিমাকে আমি যোগ করেছি। যোগ করলে একদম ডিগ্রি যেরকম যোগ হয়, যে প্রসেস, এখানে যে বক্সে দেখিয়েছেন এটা শুধুমাত্র কিন্তু রাফ, প্রথম করাচ্ছি বলেই, মানে প্রথম তোমরা অঙ্কটা করছো বলেই এরকম একটা রাফ দেখিয়েছি যে বের হচ্ছে। পরীক্ষার হলে কিন্তু কখনোই এরকম একটা রাফ দেখাবে না, দরকার পড়বে না। তাহলে এই যে 173°30' হয়েছে। এবার আমি অঙ্কে শুরুতেই বললাম না ভিডিওতে যে 1° দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য আছে 4 মিনিটের, আমাদের অঙ্কে ইউজ হবে, এই সেই ব্যবহার হচ্ছে। 1° দ্রাঘিমা পার্থক্যের সময় পার্থক্য 4 মিনিট। এবার এই যে 173° যেটা রয়েছে সেটা দিয়ে বের করতে হবে। এই 173°তে তাহলে কত হচ্ছে, গুণ করলে 692 মিনিট হয়। এবার 30 মিনিটটা তো পড়ে থাকছে এখনো। আরেকটা সূত্র রয়েছে যে 1 মিনিট দ্রাঘিমা পার্থক্যের সময় পার্থক্য হবে 4 সেকেন্ড। তাহলে এই যে 30 মিনিট যেটা বাদ থেকে ছিল, 30 মিনিটটাতে কত হবে, আমি এটা বের করে দেখলাম যে 2 মিনিট হচ্ছে। এবার যেখানে 692 ছিল, বেরোলো এটা 2 মিনিট। এবার দুটোকে যোগ করতে হবে, যে সুতরাং মোট সময়ের পার্থক্য দুটোকে যোগ করলে পারে 694 মিনিটটা। এবার এটাকে ঘন্টা মিনিট করার প্রসেস আমি এটাও দেখিয়ে দিয়েছি, পরীক্ষার হলে করার দরকার নেই, এখন শুধু বোঝার জন্য 60 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে পরে এই ঘন্টা মিনিটটা বের হয়, এই 11 ঘন্টা 34 মিনিট বেরোবে। এত দূর অব্দি আশা করি সবার ক্লিয়ার। এবার
এবার একটা কথা লিখতে হয়, যেহেতু আমি কি বললাম যে এই যে পূর্ব দিকে রয়েছে, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, তাই পূর্বের দেশগুলোতে সূর্য আগে উঠছে, সময় তাহলে আগিয়ে থাকবে। এবার আমাদের কলকাতার সময় বের করতে হবে, কলকাতা পূর্ব দিকে আছে। এইটা বের করতে হবে। আর তো এটা তো পশ্চিম দিকে রয়েছে আটলান্টা, তাহলে অবশ্যই আটলান্টার থেকে কলকাতার সময়টা কি এগিয়ে থাকবে, কেন এটা পূর্ব দিকে রয়েছে। তাহলে যেই সময়ের মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, সেই জায়গাটা নিয়ে একটা কথা লিখতে হবে, যেরকম এখানটাতে লেখা রয়েছে কলকাতাতে প্রশ্নবোধক চিহ্ন ছিল, যেহেতু কলকাতা আটলান্টার পূর্ব দিকে রয়েছে তাই তার সময় এগিয়ে থাকবে। আর এগিয়ে থাকলে পারে সবসময় যোগ করতে হয়, এটা হচ্ছে কিন্তু লাস্ট স্টেপ। হ্যাঁ, তাই লিখলাম, অর্থাৎ কলকাতার স্থানীয় সময় অনুযায়ী খেলাটি দেখা যাবে, যেটা দেওয়া থাকবে। এই যে অঙ্কে আমার এই যে সময়টা এটা দেওয়া ছিল, সকাল 6টা এই সময়টা দেওয়া ছিল। আর এতক্ষণ অবধি ক্যালকুলেশন করার পর আমার 11 ঘন্টা 34 মিনিট এটা বেরিয়েছে। এবার এই দুটোকে যোগ করতে হবে। সকাল সকাল কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ, কারণ সন্ধ্যা 6টা হয়। সকাল 6টা প্লাস 11 ঘন্টা 34 মিনিট। এবার সকাল 6টা থেকে ফার্স্টে না, আমাদের সুবিধার জন্য 11 ঘন্টাটাকে আমি আগে ফার্স্টে যোগ করব। সকাল 6টা থেকে যদি 11 ঘন্টা আমি সামনের দিকে যাই, যে সকাল 7টা 8টা 9টা 10টা 11 12 1 2 3 4 5, 5টা হচ্ছে। এবার 34 মিনিট তার সাথে যোগ করে দিলাম, তাহলে বিকেল 5টা 34। অ্যান্সারটা কমপ্লিট। এটা একটা অঙ্ক শেষ। এতটুকু অঙ্ক করলে পারলেই কিন্তু আমরা 5 নম্বর পেয়ে যাব। সেকেন্ড সেমিটিভে অঙ্ক থাকবে, এটা অর হিসেবে থাকবে। আমি মনে করছি তোমরা অঙ্ক করলে পারি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই 5 নম্বর পেয়ে যাবে। আর লেখা প্রশ্ন লিখতে সময় লাগে, সেক্ষেত্রে অঙ্কটা অনেক তাড়াতাড়ি সম্ভব। আরেকটা অঙ্ক দেখাই। এখানে দুটো পূর্ব গোলার্ধ অঙ্ক দিয়েছে। হ্যাঁ, সিডনি দিয়ে দিয়েছে যে 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে ভোর 4টায় একটি ইমেল এলাহাবাদে, ব্র্যাকেটে দেওয়া রয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, পাঠানো হয়েছিল। সেটি কখন এলাহাবাদ পৌঁছেছিল? আমার কথা মতো দুটো জায়গার দ্রাঘিমা দেওয়া রয়েছে এবং একটি জায়গার সময় দেওয়া থাকবে। সিডনির দ্রাঘিমা দেওয়া রয়েছে থেকে ভোর 4টা, মানে সিডনিরই কিন্তু সময় দেওয়া রয়েছে। হ্যাঁ, এলাহাবাদের শুধু দ্রাঘিমা দেওয়া রয়েছে, আর সেটি কখন এলাহাবাদ, মানে এলাহাবাদের সময়টা বের করতে হবে। দুটোই পূর্ব দিক। গ্রিনিচ কে এখানে ছকে দেখানো হয়েছে গ্রিনিচ থেকে পূর্ব দিকে। এই জিরোর পরে কিন্তু ফার্স্টে 82 ডিগ্রিটাই হচ্ছে, জিরোর পরে 1 ডিগ্রি করে গেলে 82টা ফার্স্টে পড়বে, 82 দিকে আরো পার হয়ে গেলে সেটা 151 ডিগ্রি 30 মিনিট। এই কারণে স্ট্রাকচারটা এভাবে করা হয়েছে। হ্যাঁ, দুটোই পূর্ব, কিন্তু যেহেতু জিরোর পরে 82টাই কাছে, তাই জন্য গ্রিনিচের পরে একে এলাহাবাদকে রাখা হয়েছে, সিডনিকে তারপরে। এক্ষেত্রে দেখলে কিন্তু সিডনির সময় থেকে কিন্তু এলাহাবাদের সময়টা পিছিয়ে থাকবে, কারণ একদম পূর্ব দিকে কিন্তু সিডনি আছে। আর একদম পূর্ব দিকে থাকলে সেটা সবার ফার্স্টেই, সেটাতে আরো আগে সূর্য উঠবে, আরো দ্রুত সূর্য ডুববে। এই অঙ্ক রীতি অনুযায়ী আমি একদম প্রথম স্টেপটাতে চলে এসেছি, যে সিডনি এবং এলাহাবাদের দ্রাঘিমা পার্থক্য বলেছি। একই গোলার্ধে যদি অঙ্ক হয়, প্রথম যে স্টেপটা দ্রাঘিমা পার্থক্য নির্ণয়, সেটা বিয়োগ করতে হয়। স্বাভাবিকভাবে বিয়োগ করা হয়েছে। বিয়োগের প্রসেস এই যে দেখিয়েছি। 69 ডিগ্রি হয়েছে, এখানে কোনো মিনিট আসেনি, মানে আমার সমস্যা আরো কমে গেল। এবার এই সূত্র, ওই 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য 4 মিনিট, আর 69 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য কত হবে? 276 হলো। 276কে যদি ঘন্টা মিনিটে পার্থক্য করি, বক্সে দেওয়া রয়েছে প্রসেস, 4 ঘন্টা 36 মিনিট বেরিয়ে গেছে। এইবার আমি কি বলেছিলাম, যে প্রশ্নবোধক চিহ্ন যেই স্টেপটায় থাকে সেটা দিয়ে কথা লিখতে হয়। এলাহাবাদটা সিডনির কিন্তু পশ্চিম দিকে রয়েছে, মানে সিডনির থেকে কিন্তু পশ্চিম দিকে এলাহাবাদ রয়েছে। তাহলে কি, পশ্চিম দিকে যদি থাকে সময় কিন্তু পিছিয়ে থাকবে, সিডনির সময়টা এগিয়ে থাকবে। হ্যাঁ, পিছিয়ে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হয়। আর বিয়োগ করতে হবে কার সঙ্গে? যার সময়টা দেওয়া আছে তার থেকে। এই যে ভোর 4টা থেকে বিয়োগ করতে হবে, এবং প্রশ্নবোধক চিহ্ন যা আছে তার দিয়ে এটা লেখা লিখতে হয়। কেমন টাইপের লেখা? যেহেতু শহরটি সিডনির পশ্চিম দিকে রয়েছে, তাই এলাহাবাদের সময় পিছিয়ে থাকবে। অর্থাৎ এলাহাবাদে ইমেলটি পৌঁছাবে ভোর 4টা, তো দেওয়াই ছিল অঙ্কে ফার্স্টে। মাইনাস করলাম, এই যে লাস্ট অব্দি যে আমার ক্যালকুলেশন বেরিয়েছে 4 ঘন্টা 36 মিনিট, সেটাকে বিয়োগ করলে পারে ভোর 4টা থেকে 4 ঘন্টা যদি বিয়োগ করি তাহলে রাত্রি 12টা হয়। রাত্রি 12টা থেকে 36 মিনিট যদি বিয়োগ করি তাহলে পূর্ব রাত্রি, মানে আগের দিন। রাত্রি 12টাকে যদি 11টা 59 যেই হবে, সেই কি আগের দিনটা চলে যাচ্ছে, ওই জন্য কথাটা আমি এখানে লিখেছি পূর্ব রাত্রি 11টা 24 মিনিট। এই দুটো অঙ্ক। আর একটা অঙ্ক বলেই দিই, গ্রিনিচের, যেহেতু 3টে প্রসেস আমি ওখানে লিখেছিলাম সূত্রের মধ্যে করে। গ্রিনিচে যখন দুপুর 12টা, তখন ভারতের প্রমাণ সময় কত? আমি কি বলছি, গ্রিনিচ থেকে যখন কোনো অঙ্ক থাকছে তখন সেটা বিয়োগই হবে। হ্যাঁ, গ্রিনিচের দাগিমা এখানে আমি কি বলছি, দেখো গ্রিনিচের দাগিমা কত আমরা সবাই জানি, 0 ডিগ্রি। হ্যাঁ, গ্রিনিচ মানে মূল মধ্যরেখা। আর ভারতের প্রমাণ সময় সেটাও সবাই জানে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এখানে বলে দেওয়া নেই, কিন্তু এটা আমরা যেহেতু জানি তার জন্য এটা লেখা নেই। আমাদের পরীক্ষা হলে কিন্তু যদি এইভাবে আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা তো আমরা জানি, তাই জন্যই দেয়নি। এবং গ্রিনিচের সময়টা কিন্তু দিয়েছে, ভারতেরটা বের করতে বলেছে। এবার অঙ্কের প্রসেস অনুযায়ী চললাম আমরা।
প্রথম স্টেপ গ্রিনিচ থেকে এলাহাবাদ, গ্রিনিচ নিয়ে যদি থাকে তাহলে বিয়োগ করতে হয়, বিয়োগ করলাম, 0 দিয়ে বিয়োগ করলে সেটাই হবে। প্রথম স্টেপ 1 ডিগ্রিতে কত হয়, মানে 4 মিনিট সময় কত, 82 ডিগ্রি, 82 ডিগ্রিতে কত হলো প্রসেস, 328 মিনিট বেরোবে। 1 মিনিট দ্রাঘিমা পার্থক্য কত, 4 সেকেন্ড হচ্ছে, এই যে 30 মিনিটে তাহলে কত বেরোবে, 2 মিনিট হবে, দুটোকে যোগ করতে হবে, 330 মিনিট হয়, তাহলে পরে আলটিমেটলি ঘন্টা মিনিটের ব্যাপারটা হবে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, আমি কি বলেছি, প্রশ্নবোধক চিহ্ন যেটা থাকে, দেখো এখানে গ্রিনিচের থেকে কিন্তু এলাহাবাদটা পূর্ব দিকে রয়েছে, আর পূর্ব দিকে থাকা মানেই কি হবে, সময় আগিয়ে থাকবে, আগিয়ে থাকা মানে যোগ করতে হবে। এবং প্রশ্নবোধক চিহ্ন যেটাতে থাকছে সেটার কথা দিয়ে একটা কথা লিখতে হয়, কেমন টাইপের কথাটা, যেহেতু এলাহাবাদ গ্রিনিচের পূর্ব দিকে রয়েছে তাই এলাহাবাদের সময় এগিয়ে থাকবে, আর এগিয়ে থাকা মানে যোগ করতে হয়, অর্থাৎ ভারতের এলাহাবাদের প্রমাণ সময় হবে দুপুর 12টা, তো দেওয়াই ছিল গ্রিনিচে, এই যে দুপুর 12টা দেওয়া ছিল গ্রিনিচে। ওর সঙ্গে যোগ করতে হবে কি, এই যে লাস্ট অব্দি যেটা বেরোবে 5 ঘন্টা 30 মিনিট, যদি যোগ করি একদম সোজা, দুপুর 12টা থেকে 5 ঘন্টা 30 মিনিট মানেই বিকেল 5টা 30 মিনিট। এই যে তিনটে অঙ্ক, এই তিনটে অঙ্কই আপাতত করানো হলো। এরপরে নেক্সট ক্লাসে দ্রাঘিমার অঙ্ক এবং হচ্ছে প্রতিপদ স্থানের অঙ্কগুলো দেখিয়ে দেবো তোমাদের। তাহলে বোঝা গেল এই চ্যাপ্টারের কিছুটা অঙ্ক, আজকে তো সমস্তটা শেষ হওয়া সম্ভব নয়, আজকে স্থানীয় সময়টাকে আমি দেখিয়েছি। তো তোমরা স্থানীয় সময় অঙ্কগুলো বারবার ভিডিওটা প্লে করে দেখো। আমি হচ্ছে গিয়ে পাশে যেহেতু অঙ্কগুলো প্রসেসটাও খাতায় পেন দিয়ে করে দেখিয়ে দিয়েছি, ভিডিওটা এবং খাতার অঙ্কগুলো দেখো, এবং আমি তোমাদেরকে পরবর্তীতে পরের যে ক্লাসটা আসবে সেক্ষেত্রে আমি স্থানীয় সময় কিছু অঙ্ক তোমাদের টাস্ক দেবো, এবং নতুন যে অঙ্কগুলো আছে দ্রাঘিমার অঙ্ক এবং প্রতিপদস্থানের অঙ্কগুলো সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজ তাহলে আসছি, এখানেই থাকছে। ওকে, বাই।